Dear students, today I will discuss the poem The Vagabond written by Robert Louis Stevenson. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের ভ্যাগাবন্ড এই কবিতাটি নিয়ে আলোচনা করব, যেটি লিখেছেন রবার্ট লুই স্টিভেনসন। ভ্যাগাবন্ড অর্থাৎ ভবঘুরে। ভ্যাগাবন্ড কাকে বলে? A person who has no house or job and who travels from place to place. একজন ব্যক্তি যার কোনো ঘর বাড়ি নেই, কোনো কাজকর্ম নেই, যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়। Let's know something about the poet. এসো আমরা কবি সম্পর্কে দু এক কথা জেনে নিই। R.L. Stevenson was born at Edinburgh in Scotland on November 13 in 1850. R.L. Stevenson 1850 খ্রিস্টাব্দের 13 নভেম্বর স্কটল্যান্ডের এডিনবার্গে জন্মগ্রহণ করেছিলেন। He had a respiratory problem. তার একটি শ্বাসকষ্টজনিত রোগ ছিল। So he had to travel a lot of places to recover his ill health. তার এই ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের জন্য তাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হতো। He was a poet, novelist, essayist and a travel writer. তিনি একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রবন্ধকার এবং ভ্রমণ সংক্রান্ত গল্প লেখক। His famous works include Treasure Island, Kidnapped and The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde. তার বিখ্যাত সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে ট্রেজার আইল্যান্ড, কিডন্যাপড এবং দ্য স্ট্রেঞ্জ কেস অফ ডক্টর জ্যাকেল অ্যান্ড মিস্টার হাইড এগুলো। হি ডায়েড অ্যাট দ্য এজ অফ 44 অন ডিসেম্বর 3 ইন 1894। 1894 খ্রিস্টাব্দের 3রা ডিসেম্বর তিনি মাত্র 44 বছর বয়সে মারা যান। দিস ইজ এ লিরিক। এই কবিতাটি হলো একটি গীতি কবিতা বা গান। ইট ইজ দ্য ফার্স্ট সং অফ দ্য অ্যালবাম সংস অফ ট্রাভেল কম্পোজড বাই দ্য গ্রেট ইংলিশ কম্পোজার র্যালফ ভন উইলিয়ামস। এটি ছিল মিউজিক অ্যালবাম সংস অফ ট্রাভেলের প্রথম গান, যে গানগুলির মিউজিক কম্পোজ করেছিলেন বিখ্যাত ইংরেজ কম্পোজার র্যালফ ভন উইলিয়ামস। সো লেটস রিড দ্য পোয়েম। এসো আমরা কবিতাটা পড়ি। Give to me the life I love, let the lave go by me, give the jolly heaven above and the byway nigh me, bed in the bush with stars to see, bed I deep in the river, there's the life for a man like me, there's the life forever. ফার্স্ট লাইনটা দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। কবিতাটি শুরু হচ্ছে একটা ভিগোরাস ইম্পারেটিভ দিয়ে। দেখো, গিভ, এখানে কবি যেন চাইছেন, গিভ টু মি, যেন কবি চাইছেন যে আমাকে দাও, দ্য লাইফ, সেই জীবন, আই লাভ, যেটা আমি পছন্দ করি। অর্থাৎ কবি এখানে এমন একটা জীবন চাইছেন যেটা তিনি ভালোবাসেন। অর্থাৎ হিয়ার দ্য পোয়েট ডাজ নট ওয়ান্ট এনি লাক্সারিয়াস লাইফ, হি ডাজ নট ওয়ান্ট টু লিভ ইন কমফর্ট অ্যান্ড ইজ, বাট হি ওয়ান্টস টু বি এ ভ্যাগাবন্ড। কবি এখানে কোনো বিলাসবহুল জীবন যাপন করতে চাইছেন না, কোনো স্বস্তি, কোনো আরামদায়ক জীবন তিনি চান না, বরং তিনি চান একজন ভ্যাগাবন্ড হয়ে থাকতে। হি ইজ ইন লাভ উইথ দ্য লাইফ হি লিডস। তিনি এই জীবনটা কি, এই ভ্যাগাবন্ডের জীবনটা কি যেন ভালোবেসে ফেলেছেন। লেট দ্য লেব গো বাই মি। লেব মানে হলো স্ট্রিম, ছোট্ট নদী। গো বাই অর্থাৎ পাস, অতিবাহিত হওয়া।
লেট দ্য লেপ গো বাই মি, ছোট্ট নদীটি আমার পাশ দিয়ে বয়ে যায় যাক। হি ডাজ নট কেয়ার, সেগুলো কিছু মনে করে না। লেট দ্য লেপ, দ্যাট ইজ লেট দ্য রেস্ট অর এভরিথিং এলস গো বাই হিম, অর্থাৎ আর যা কিছু আছে সব কিছু তার পাশ দিয়ে চলে যাক, তার পাশ দিয়ে অতিবাহিত হয়ে যাক। গিভ দ্য জলি হেভেন অ্যাবাভ, জলি হেভেন, জলি মানে হলো আক্ষরিক অর্থে অর্থাৎ ভার্বাল মিনিং হলো হ্যাপি, কিন্তু এখানে ক্লিয়ার অ্যান্ড ব্রাইট এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। হেভেন এখানে মানে হলো আক্ষরিক অর্থে স্বর্গ, কিন্তু এখানে স্কাই বা আকাশ। তাহলে জলি হেভেন মানে এখানে কি দাঁড়ালো না ক্লিয়ার অ্যান্ড ব্রাইট স্কাই। হিয়ার হি ইজ হ্যাপি উইথ দ্য ক্লিয়ার অ্যান্ড ব্রাইট স্কাই, অর্থাৎ তার মাথার উপর একটি উজ্জ্বল পরিষ্কার আকাশ থাকলেই চলবে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, বাই ওয়ে মিনস সাইড রোড, অর্থাৎ যে রাস্তায় সাধারণত খুব বেশি লোক যাতায়াত করে না। অর্থাৎ এখানে কবি জীবনের মূল স্রোতের থেকে একটু আলাদাভাবে একটু অন্য দিকে বা অন্য পথে যেন হাঁটতে চাইছেন। অর্থাৎ এই ভ্যাগাবন্ডের জীবন কিন্তু সবাই পছন্দ করে না, ঠিক আছে। নাই মানে হলো নিয়ার, অর্থাৎ নিকটে বা কাছে। অর্থাৎ এখানে কবি বলতে চাইছেন যে আমার কাছে যদি এরকম একটা পথ থাকে দ্যাট ইজ লেস ট্রাভেলড বাই আদার্স, যে পথে খুব বেশি লোক যাতায়াত করে না, তাহলেই হবে। ইন এ ওয়ার্ড, দ্য পোয়েট ইজ অ্যাডভেঞ্চারাস অ্যান্ড হি ইজ নট অ্যাফ্রেড টু বি অ্যালোন, কবি বরং অনেক সাহসী এবং তিনি একাকী এইভাবে বাইওয়ে দিয়ে চলতে কিন্তু খুব একটা ভীত নন। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, এইভাবে পথ চলতে চলতে দি পোয়েট বিকামস টায়ার্ড অ্যান্ড এক্সহস্টেড, এইভাবে পথ চলতে চলতে কবি ক্লান্ত পরিশ্রান্ত। হি উইল মেক হিজ বেড ইন দ্য বুশ, অর্থাৎ তিনি তার বিছানাটা করে নেবেন কোথায়? ইন দ্য বুশ, অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে। হি উইল স্লিপ ইন নেচার্স বেড, অর্থাৎ তিনি প্রকৃতির বিছানায় ঘুমিয়ে পড়বেন। অ্যান্ড ফ্রম দেয়ার হি উইল সি দ্য স্টার্স অ্যাট নাইট, সেখান থেকে তিনি রাত্রের তারা দেখতে পাবেন। দি স্কাই উইল বি দ্য সিলিং, আকাশটা যেন হবে ঘরের সিলিং। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, বাট দ্য পোয়েট নিডস দ্য ব্রেড অ্যান্ড ওয়াটার টু লিভ অন, কিন্তু তাকে বেঁচে থাকতে হবে রুটি আর জল খেয়ে। হি ডিপস হিজ ব্রেড ইন দ্য ফ্রেশ কুল রিভার ওয়াটার ইনস্টেড অফ ইন এ কাপ অফ টি অর কফি, কবি এখানে তার রুটিটি ডুবিয়ে নেবেন নদীর পরিষ্কার এবং ঠান্ডা জলে। আমরা যেমন রুটি ডুবাই চা বা কফি কাপে, কবি কিন্তু সেরকম করবেন না। দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, দেয়ার্স দ্য লাইফ ফর এভার, আমার মতো একটি মানুষের কাছে এটাই হবে জীবন, এবং এই জীবনটাই তিনি চিরকালীন যাপন করতে চাইছেন। সো দ্য পোয়েট ওয়ান্টস টু লিড এ লাইফ লাইক দ্যাট অফ এ ভ্যাগাবন্ড ফর এভার, দ্যাট ইজ till death. Second stanza. Let the blow fall soon or late, let what will be over me, give the face of earth around and the road before me. Wealth I seek not, hope nor love, nor a friend to know me, all I seek the heaven above and the road below me. Second stanza, প্রথম লাইনটা দেখো। Let the blow, blow means the inevitability of life, অর্থাৎ জীবনের একটা অপরিহার্য অঙ্গ, that is death, which everyone will have to face at some point of time, যেটা আমাদের সকলকেই কোনো না কোনো সময় মুখোমুখি হতেই হবে। অর্থাৎ প্রথম লাইনে কবি বলতে চাইছেন
যে মৃত্যু তো একদিন আসবেই, মৃত্যু সেটা আগেই আসুক আর পরেই আসুক, সুন অর লেট মৃত্যু আসবেই, মৃত্যু আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, অর্থাৎ তার ওপর যাই নেমে আসুক না কেন, হি উইল ফেস উইথ গুড স্পিরিটস হোয়াট এভার চ্যালেঞ্জেস ফেট থ্রোজ হিজ ওয়ে, অর্থাৎ নিয়তি তার পথে যে চ্যালেঞ্জে ছুড়ে দিক না কেন তিনি সেটা খুশি মনে মুখোমুখি হবেন। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, ফেস অফ আর্থ অর্থাৎ পৃথিবীর মুখ, দ্যাট ইজ দ্য ট্রিজ, দ্য রিভার্স, দ্য মাউন্টেন্স, দ্য ফরেস্টস, দ্য ওপেন ফিল্ডস, এভরিথিং অন আর্থ, দ্যাট ইজ দ্য নেচার। দ্য পোয়েট ওয়ান্টস এভরিথিং অ্যারাউন্ড হিম, অর্থাৎ কবি এদের কি তার চারপাশে পেতে চান, এই গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, খোলা মাঠ, বন ইত্যাদি ইত্যাদিকে। হি ডাজ নট ওয়ান্ট টু বি কনফাইন্ড উইদিন দ্য ফোর ওয়ালস, তিনি এই চার দেয়ালের মধ্যে বন্দী হতে চাইছেন না। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে থাকুক রাস্তা, সো দ্যাট আই ক্যান ওয়াক অন, যাতে করে আমি সামনে এগিয়ে যেতে পারি। ওয়েলথ আই সিক নট, হোপ নট লাভ, ওয়েলথ মানে হলো সম্পদ, মেটেরিয়াল পজেশনস, সিক মানে হলো সার্চ বা খোঁজা, এখানে চাওয়া, অর্থাৎ কবি এখানে কোনো সম্পদ চাইছেন না। হোপ নট লাভ, না কোনো প্রত্যাশা বা ভালোবাসা, অর্থাৎ এই জিনিসগুলো তাকে পিছু টানে, অর্থাৎ এই কোনো প্রত্যাশা বা ভালোবাসা থাকলে তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না বা এই ভ্যাগাবন্ডের লাইফ লিড করতে পারবেন না। নর এ ফ্রেন্ড টু নো মি, এমনকি কবি কোনো একজন বন্ধুকেও চান না যে তাকে জানবে বা চিনবে। অল আই সিক দ্য হেভেন অ্যাবাভ অ্যান্ড দ্য রোড বিলো মি, আমি যা চাই দ্য হেভেন অ্যাবাভ অর্থাৎ মাথার উপরে আমার থাকবে আকাশ, অ্যান্ড দ্য রোড বিলো মি এবং আমার পায়ের নিচে থাকবে রাস্তা, অর্থাৎ মৃত্যু আসুক, মৃত্যু তো আসবেই, যতদিন না মৃত্যু আসছে ততদিন পর্যন্ত পৃথিবীর সৌন্দর্যকে তিনি উপভোগ করতে চান, আর চান সামনে পথ বেয়ে এগিয়ে যেতে। তিনি চান না কোনো সম্পদ, আশা, ভালোবাসা, কোনো বন্ধু যাতে করে তারা তাকে পিছু টানে। থার্ড স্ট্যাঞ্জা। Or late autumn fall on me, where afield I linger, silencing the bird on tree, biting the blue finger. White as meal the frosty field, warm the fireside heaven, not to autumn will I yield, not to winter even. Or late autumn fall on me. In the third stanza, the poet describes the approach of autumn, অর্থাৎ এই স্ট্যাঞ্জায় কবি আটামের আগমনের কথা বলেছেন। ইন আটাম ট্রিজ সেক অফ দেয়ার লিভস, এই সময় অর্থাৎ হেমন্তকালে গাছগুলো তাদের পাতাগুলোকে ঝরিয়ে দেয়। দ্য পোয়েট ইমাজিনস দ্য লিভস ফলিং অন দ্য গ্রাউন্ড, কবি এখানে কল্পনা করছেন যে গাছের থেকে পাতাগুলি যেন ঝরে পড়ছে মাটিতে। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার, অ্যাফিল্ড মানে হলো ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে, আর লিঙ্গার মানে হলো স্পেন্ড এ লিটল টাইম, অর্থাৎ কিছুটা সময় কাটানো। হোয়ার অ্যাফিল্ড আই লিঙ্গার অর্থাৎ মাটিতে যেখানে গাছের পাতাগুলো ঝরে পড়েছে সেখানে আই লিঙ্গার অর্থাৎ আমি আরও একটু সময় কাটাতে চাই। আই ওয়ান্ট টু স্পেন্ড এ লিটল টাইম দেয়ার ইন দ্য ফিল্ড, অর্থাৎ ওই মাঠেতে আমি আর একটু সময় কাটাতে চাই, অর্থাৎ আই ওয়ান্ট টু এনজয় দ্য বিউটিজ অফ দ্য আটাম, অর্থাৎ আমি এই আটামের সৌন্দর্যকে আরও একটু উপভোগ করতে চাই। বিফোর আই স্টার্ট এগেন, আবারও আমার যাত্রা শুরু করার আগে। ইন দ্য প্রসেস উইন্টার কামস, ইতিমধ্যে
শীতের আগমন ঘটছে। সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, বাইটিং দ্য ব্লু ফিঙ্গার। বার্ডস হ্যাভ বিকাম সাইলেন্ট, পাখিরা নীরব হয়ে গেছে। অন দ্য ট্রি, গাছের উপরে থাকা পাখিরা তারা চুপচাপ। বিকজ অফ দ্য চিলি ওয়েদার, অর্থাৎ ভীষণ ঠান্ডা ওয়েদারের কারণে পাখিরাও কিন্তু চুপচাপ হয়ে গেছে। দে আর নট সিঙ্গিং এনিমোর, তারা আর গান গাইছে না। বাইটিং দ্য ব্লু ফিঙ্গার, প্রচণ্ড শীতে কোল্ড ওয়েদারের কারণে হাতের আঙুলগুলো যেন কী হয়ে যাচ্ছে না, ব্লু হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্লুইশ নীলাভ হয়ে যাচ্ছে অতিরিক্ত ঠান্ডার কারণে। বাইটিং কোল্ড, অর্থাৎ যে ঠান্ডাটা যেন কামড়াচ্ছে। বাইটিং মানে হচ্ছে একটা বিষাক্ত ব্যাপার, আর বিষাক্ত মানে হচ্ছে কিছুটা নীল হয়ে যাওয়া। তাই যেন ঠান্ডাটা এতটাই তীব্র এবং সেটা যেন আঙুলগুলোকে কামড়াচ্ছে এবং সেই জায়গাটা যেন মনে হচ্ছে নীল হয়ে যাচ্ছে। হোয়াইট অ্যাজ মিল দ্য ফ্রস্টি ফিল্ড, স্নোফলের কারণে মাঠটা হয়ে গেছে ফ্রস্টি, অর্থাৎ বরফাচ্ছন্ন, এবং সেটা দেখাচ্ছে কেমন, অ্যাজ হোয়াইট অ্যাজ মিল। মিল মানে হচ্ছে ফ্লাওয়ার, অর্থাৎ ময়দার মতো, অর্থাৎ মাঠটা এতটাই বরফাচ্ছন্ন হয়ে গেছে যে যেন মনে হচ্ছে সাদা ময়দার মতো লাগছে। ওয়ার্ম দ্য ফায়ার সাইড হ্যাভেন, হ্যাভেন মানে হলো সেফ প্লেস, এটা নিরাপদ জায়গা, নিরাপদ আশ্রয়। শীতের সময় ফায়ার সাইড, অর্থাৎ শীতের দেশে প্রত্যেক রুমের মধ্যে যেমন ফায়ার প্লেস থাকে এবং সেখানটা যেন যেমন গরম হয়, অর্থাৎ সেই জায়গাটা যেমন নিরাপদ এবং কমফোর্টেবল জায়গা, সেই রকম কিন্তু বাইরেটা নয়, অর্থাৎ ওপেন ফিল্ড কিন্তু ফ্রস্টি, বরফাচ্ছন্ন, চিলি ওয়েদার। নট টু অটাম উইল আই ইল্ড, নট টু উইন্টার ইভেন, অর্থাৎ আই উইল নট ইল্ড টু অটাম। ইল্ড মানে হলো সারেন্ডার করা। আমি কিন্তু এই হেমন্ত ঋতু বা আটামের কাছেও কিন্তু বশ্যতা স্বীকার করব না। নট টু উইন্টার ইভেন, এমনকি শীতের কাছেও নয়। ইন এ ওয়ার্ড, দ্য পোয়েট ইজ রেডি টু গো থ্রু দ্য হার্ডশিপ অ্যান্ড সাফারিং অফ দ্য লাইফ ইন দ্য আউটসাইড। হি ইনসিস্টস that he will not yield to the cold of autumn or even winter. তিনি কোনোভাবেই হেমন্ত বা শীতের এই ঠান্ডার কাছে বসতে স্বীকার করবেন না। The fourth or last stanza is a repetition of the second stanza. As I have already said that it is a lyric, so the last stanza is like a রিফ্রেন, অর্থাৎ আমি আগেই বলেছি যে এই কবিতাটি হলো একটি গীতি কবিতা, তাই শেষের স্ট্যাঞ্জাটি একটি রিফ্রেন বা সঙ্গীতের ধোয়ার মতো কাজ করছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন গিভ ইট এ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।